কদিন আগেও তারা ক্লাসরুমে ছাত্র পড়িয়েছেন, আর সেই চাকরি বাঁচাতে আন্দোলনে নামায় এখন এবেলা লাঠি জুটছে আর ওবেলা লাঠি জুটছে এই চাকরিহারাদের। বিকাশ ভবনের সামনে গতকাল চাকরিহারাদের লাথি মারল তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীরা। বৃহস্পতিবার রাতে আন্দোলনকারী চাকরিহারাদের তুলতে লাঠি চালায় পুলিশ। তার আগে সকালে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের লাথি মেরেছিল তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীরা। ভাই, আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না। হকের চাকরি খুইয়ে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন চাকরিহারা শিক্ষকরা। সেখানে তৃণমূল নেতা ও পুরো চেয়ারম্যান সব্যসাচী দত্তকে সামনে পেয়ে ক্ষোভ উপড়ে দেন তারা। তৃণমূল নেতার গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা শিক্ষকরা। পাল্টা আন্দোলনকারীদের উপর চড়াও হন সব্যসাচী দত্তর অনুগামীরা। পুলিশ র্যাফের সামনেই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের রীতিমতো টেনে হিঁচড়ে কিল, খুশি, লাথি, হেলমেট দিয়ে মেরে গাড়ির সামনে থেকে সরানো হয়। তৃণমূলের লোক সব গুন্ডারা নিয়ে এসেছে, মাস্টারদেরকে মারছে, আমাকে হেলমেটের মধ্যে দিয়ে মেরেছে। যেমনি চার পায়া তার তেমনি মুগুর, এখন একটাও লোক নেই। দেখুন ডাকুন। আসাবুল হোসেন, শিবাশিস মৌলিক, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। শীর্ষেন্দু, আমি একদম আইনের জায়গাটায় আসি। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেমনটা রাজ্য সরকার বারবার বলছে যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে কিন্তু রাজ্য সরকার চলছে, যেখানে সুপ্রিম কোর্ট কোথাও যোগ্য অযোগ্যের তালিকা দেওয়ার কথা বলেনি। নির্দিষ্ট করে বলতে গেলে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ওএমআর এর মিরর ইমেজ ওয়েবসাইটে আপলোড করার যে নির্দেশ সর্বোচ্চ আদালত দিয়েছিল, সেই কাজ কতদূর এগিয়েছে সে কথাও কিন্তু জানতে চাওয়া হয়েছে। সরকারি প্রতারণা, পুলিশি ঔদ্ধত্যের চিহ্ন, মারের দাগ, শরীরের যে ব্যথা তাকে ছাপিয়ে গেছে অপমানের যন্ত্রণা। শিক্ষককে বলা হয় সমাজের মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডে লাঠি তারা কি চেয়েছিল? আজকে যে চক ডাস্টার নিয়ে শিক্ষাঙ্গনে শিক্ষাদান করার কথা যাদের, তাদের রাস্তায় নামিয়ে দিয়ে তাদের লাঠি মারছেন। এই সভ্য সমাজ, এই বাংলা আমরা দেখতে চেয়েছিলাম না, এই বাংলা আমরা চাইনি। সেই জায়গাতে মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী আজকে যে জায়গায় চাল আর কাকড়কে এক করে দিয়েছেন, যোগ্য এবং অযোগ্যের তালিকা না দিয়ে আজকে সুপ্রিম কোর্ট কেন, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট বারবার চেয়েছেন আপনারা যোগ্য এবং অযোগ্যের তালিকা দিন। সে তালিকা আপনারা দিয়েছেন। পরীক্ষা কে নিয়েছেন? এসএসসি পরীক্ষা নিয়েছে। 22 লক্ষ লোক পরীক্ষা দিয়েছিল, শুধু 26,752 জন নন। 22 লক্ষের মিরর ইমেজ কেন প্রকাশ করেননি? পরীক্ষা দিয়ে কি তারা অন্যায় করেছেন? পড়া কি অন্যায়? না। কিসের জন্য এইগুলো করছেন? আজকে আপনারা রিভিউ পিটিশন করছেন। রিভিউ পিটিশন করবার মুখ আছে আপনাদের? আপনাদের সেই আইনি পদ্ধতি আছে? নেই। কারণ আপনারা যে হলফনামা দিয়েছেন সুপ্রিম কোর্টে, সেই হলফনামাতে বলে দিচ্ছেন যে 31শে মের মধ্যে নিয়োগ নোটিফিকেশন দিতে হবে, নোটিফিকেশন সেটা প্রকাশ করতে হবে, আর 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ পদ্ধতি প্রসেস শেষ করতে হবে। তাতে আপনারা মুজলেখা দিয়ে সই করে এসেছেন সুপ্রিম কোর্টে। তারপরে কি করে রিভিউ পিটিশন করেন? রিভিউ পিটিশন করা যায় না। সেই রিভিউ পিটিশন করে আজকে যে অন্ধ আর জোরালো লাইট, সেই যেগুলোকে গুলিয়ে দিচ্ছেন, এনাদের গুলিয়ে দিচ্ছেন। এনাদের সেই যোগ্যতা আছে, সেই যোগ্যতা দিয়ে তারা আজকে চাকরি পেয়েছে। সেই পুলিশি অত্যাচার আপনারা এই শিক্ষকদের উপর করতে পারছেন। এই সভ্য সমাজের আজকে কি অবস্থা, যে বাচ্চা ছেলেমেয়েরা যে শিক্ষকদের যাকে পড়াশোনা করেছেন, তারা কি দেখছেন টিভিতে? তারা কি দেখছেন যে তাদের টিচারদের এইভাবে মারা হচ্ছে? এই জায়গাতে আপনারা এসছেন। আজকে আপনারা নিজেরা চিন্তা করুন। আজকে প্রসেসিং এ ভুল করেছেন, কোনো যোগ্য আর অযোগ্য নেই। আজকে মিরর ইমেজ দিচ্ছেন না। আমি পরীক্ষা যদি দিই, আমার মার্কশিট পাওয়ার অধিকার আছে। সেই মার্কশিট কেন দেননি? কিসের জন্য দেননি মার্কশিট? সর্বরিদি, আজকে হকের চাকরির দাবিতে যারা পথে নামতে বাধ্য হয়েছেন, দ্বিতীয় উপায় তাদের কাছে নেই। বারবার বৈঠক হয়েছে, কোনো সমাধান বেরোয়নি। আদালত জানিয়ে দিয়েছে চাকরি নেই, নতুন করে পরীক্ষা দিতে হবে। তারা পরীক্ষা দিতে চান না, কারণ তারা দাবি করছেন তারা যোগ্য, তাদের এই হকের চাকরি তাদেরকে ফেরত দিতে হবে। কি হবে বলুন তো 31শে ডিসেম্বরের পর 1 জানুয়ারি থেকে এদের ভবিষ্যৎটা হচ্ছে চাকরির পরীক্ষা তাদের আবার দিতে হবে কেন?
সেটা সুপ্রিম কোর্টকে কেন জিজ্ঞাসা দিতে করুন। হবে? তার সুপ্রিম কারণ কোর্টের এই পরিবেশ অর্ডার রয়েছে। আপনি এখন কথা বলবেন না। কেন সুপ্রিম কোর্ট বলেছে কেন কথা কেন বলবেন? সেই প্রশ্ন আপনার সুপ্রিম কথা কোর্ট বলবেন। হবে? তারা চাকরি চুরি করেছে। আর চোরাদের মুখ থেকে কোনো কথা শুনবো না। এই পরিস্থিতিতে এই মানুষগুলোকে দাঁড় করিয়েছে কারা? কারা দাঁড় করিয়েছে? এরা নিজেরা এসে দাঁড়িয়েছে এই জায়গায়। আজকে সব্যসাচী দত্ত বলছেন কুকুর, গত কিছুদিন আগে মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না। এটা কিসের রাজ্য? এটা কিসের সরকার যেখানে প্রতিদিন আজকে আমরা দেখছি শিক্ষকরা রক্তাক্ত? এই নোটিশ কোত্থেকে আসছে? এমনি এমনি পুলিশ মারছে? পুলিশকে মারবার জন্য কে ইনস্ট্রাক্ট করছে? সেইগুলো ভীষণ জরুরি বিষয় জানবার। আজকে এই মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে ছটপট করছে, রক্তাক্ত। এদের অপরাধ কি? যোগ্য অযোগ্য কেন বাছেননি? অভিজিৎ গাঙ্গুলিকে আপনারা একটু জিজ্ঞাসা করুন, এই রায় দিয়েছে। এই 6000 অভিজিৎ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করুন, আর সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট এক সেকেন্ড, সুপ্রিম কোর্ট রায় স্পষ্ট জানিয়ে দিয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং যেভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া কলুষিত করা হয়েছে, যাকে আর কারেকশন করার ইরিপেয়ারেবল, যাকে সংশোধনের কোনো আর জায়গা নেই। তাহলে ভাস্কর বাবু, এখানে প্রশ্নটা ওঠে কি করে? আজকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বারবার প্রশ্ন তুলেছে রাজ্য সরকার, কিন্তু তারপরও এই প্রশ্নটাই ওঠে, যোগ্য অযোগ্যের তালিকা কোথায়? শতরূপ, দেখুন, কথা কি, সুপ্রিম কোর্টের রায়টাকে নিয়ে উনি যেটা বলছেন না, সুপ্রিম কোর্ট এই রায়টা দেওয়ার আগে 4.5 বছর ধরে জুডিশিয়ারি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনারা চাল এবং কাগজকে আলাদা করুন। 4.5 বছর সরকার এটা করতে অস্বীকার করেছে, তারা বলেছে আমরা করতে পারবো না। সুতরাং ওই একদিনের 1 মিনিটের রায়টাকে কোর্ট করলে হবে না, তার আগে 4.5 বছর ধরে সরকারেরই বলে যাওয়া যে আমরা জাল শিক্ষক, জানি না। এবং তারপরে এমনকি সরকার হলফনামা দিয়ে বলেছে যে আপনারা যে 6000কে চিহ্নিত করলেন, এর বাইরেও বাকিদের মধ্যেও যে জাল শিক্ষক নেই তা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারছি না। এইটা সরকার বলে দেওয়ার পরে কোন সুপ্রিম কোর্ট এছাড়া অন্য রায় দেবে? আমার খালি কালকে থেকে একটা কি জিনিস কি মনে হচ্ছে জানো তো, কালকে দুপুরবেলা সব্যসাচীর এই গুন্ডামি এবং সন্ধ্যাবেলা পুলিশের মস্তানি দুই দেখি। দেখো, সাধারণ মানুষ তো এটাকে দেখে ছিচিকার করছে, কিন্তু ভাবো একটা সরকার, তাদের কোনো তোয়াক্কা নেই। শিক্ষকদেরকে রাস্তায় ফেলে পেটানোটাকে দেখে আমি বলছি সাধারণ, আমি যেটা মানে বোঝার জন্য অনুরোধ করছি আপনাদের সবাইকে, যে সাধারণ মানুষ, এমনকি আমার তৃণমূলের সমর্থকও যে এটাকে দেখে ছিচিকার করছে, একটা সরকারের এতে কিচ্ছু যায় আসে না, কেন ওরা জানে সাধারণ মানুষ আমাদেরকে ছিচিকার করুক, আমাদের মুখে থুতু দিক, তারপরও আমরা মস্তানদের দিয়ে, গুন্ডাদেরকে দিয়ে ঠিক ভোটটা করিয়ে নেব। অতএব পাবলিক ওপিনিয়নে আমার ক্যাচ কলা, দিদি এক সেকেন্ড, পাবলিক ওপিনিয়নে আমার ক্যাচ কলা। সুতরাং আমরা যে বারবার করে বলি তৃণমূলের মস্তানি গুন্ডামির সঙ্গে রাজ্যের যোগ্য মানুষের প্রতারিত হওয়া যে সম্পর্কিত, দুটো যে বিচ্ছিন্ন নয়। কেউ বলতে পারে এটা রাজনৈতিক লড়াই নয়, এখানে রাজনীতি করার জায়গা নেই, কিছু না, কিন্তু বৃহত্তর রাজনৈতিক পরিবেশের সঙ্গে যে আজকের মানুষের যন্ত্রণা আলাদা নয়, এটাই আমরা বারবার বলি। এই যে যেটা টেন্টেড আর নন টেন্টেড যে লিস্টটা যেটা দেওয়া হয়েছে, সেটা কার কাছ থেকে পাওয়া দেওয়া হয়নি। অযোগ্য যাদের বলা হচ্ছে, এক সেকেন্ড, আচ্ছা এক সেকেন্ড, অযোগ্য আছে, এসএসসি বলেছে যে আমরা এর তাহলে দায়িত্ব যোগ্য শিক্ষকরা মানে একদম যা তালিকা দিয়েছি সেটার উপরও আরো বাড়তে পারে, একদম। এবং সেই কারণে ওই তালিকায় ফাইনাল তালিকা নয়। ভাস্কর বাবুর কাছে, আচ্ছা দাঁড়ান, এক সেকেন্ড, ভাস্কর বাবুর কাছে একদম আমার একটা নির্দিষ্ট প্রশ্ন। ভাস্কর বাবু, এই মাইনের প্রসঙ্গেই আমি আসছি। সরকারকে যখন বলা হলো যে এই মাইনে পাওয়া নিয়ে যখন একটা সাময়িক অনিশ্চয়তা তৈরি হলো, সরকারের পক্ষ থেকে কি করা হলো? যোগ্যদের একটা তালিকা ডিআই অফিসে পাঠিয়ে দেওয়া হলো, কারা মাইনে পাবেন। কিন্তু সেখানেও দেখুন কারা অযোগ্য সেইটা কিন্তু আপনারা স্পষ্ট করে বলছেন না। তার মানে কি, যারা মাইনে পাবেন তারা মুখ বন্ধ রাখবেন? কাদেরকে মাইনে দেওয়ার কথা বলা হয়েছে? যারা যোগ্য সেই লিস্টেই পাঠানো হয়েছে। হ্যাঁ, তাহলে কারা অযোগ্য? তাহলে কারা অযোগ্য সেটা বলুন। অযোগ্য যারা অযোগ্য, অযোগ্যরা কি করে হবে? তাদের লিস্ট পাঠিয়েছে, আচ্ছা দাঁড়ান, অমিত বাবু বলুন, কারা যোগ্য তাদের লিস্টে যখন ডিআই অফিসে পাঠানো যায়, তাহলে কারা অযোগ্য সেই লিস্টে কেন দেওয়া যায় না? অযোগ্যদের লিস্টটা কেন পাঠানো যাচ্ছে না? সরকার, এক সেকেন্ড, সরকারের সমস্যাটা কোথায় অমিত বাবু? যোগ্যদের তালিকা তো পাঠানো গেল। সরকার সবসময় চেষ্টা করেছে কি বলুন তো, যাদের কাছ থেকে টাকা নিয়েছে 15 লাখ করে বা তার বেশি বা কম, সেই 5303 জন, মানে কি অযোগ্যদের আড়াল করতে হবে? একদম দায়বদ্ধতা তাদের প্রতি। আচ্ছা। আমি তো শুধু 240 টাকা দিয়ে ফর্ম ভরেছিলাম, আমার প্রতি তাদের কোনো দায় নেই। অযোগ্যরা কি মাইনে পাচ্ছেন?
আরে তারপরে এতদিন অযোগ্যদের লিস্ট দেওয়ার প্রশ্নটা কেন হচ্ছে? আপনি বলেছেন যারা যোগ্য তারা মাইনে পাবে। ডিআই অফিসে কি অযোগ্য ডিআই অফিসে কি অযোগ্যদের লিস্ট পাঠানো হবে? অযোগ্যদেরকে টার্মিনেশন লেটার এক সেকেন্ড, আমি একটা স্পেসিফিক উত্তর দিচ্ছি। হ্যাঁ, অযোগ্যরা মাইনে পাচ্ছেন। কেন বলছি কথাটা? সুপ্রিম কোর্ট যাদেরকে চিহ্নিত করেছে তার বাইরে এসএসসির স্বীকৃত অযোগ্য যারা এর মধ্যে এখনো মিশে আছে, তারা মাইনে পাচ্ছে। দ্বিতীয় কথা, গ্রুপ ডিতে যেটা ইতিমধ্যে বহুবার আলোচিত, শিক্ষকদের মধ্যে যদি 130 জন জাল হয়ে থাকে তাহলে গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট হয়েছে 160 থেকে 65 জন জাল। তারপরে সি এবং ডি। এবার মুখ্যমন্ত্রী চিহ্নিত অযোগ্য শিক্ষকদেরকে টাকাটা দিতে পারছেন না, একদম সুপ্রিম কোর্টের ডিকটাম আছে বলে। যেহেতু গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ডিকটামটা দেননি, তাই আমি বলছি মুখ্যমন্ত্রী তাদেরকে বাড়িতে বসে মাইনে প্রত্যেকটা মানুষকে এরকম করছেন। আজকে প্রত্যেকটা কোর্টে কিন্তু এসএসসি বারবার যে এফিডেভিট দিয়েছেন, 4 বার এফিডেভিট দিয়েছিলেন, 4 বার কিন্তু সংখ্যাটা আলাদা আলাদা হয়েছে। যে যোগ্য অযোগ্যের যে তালিকা দিচ্ছিলেন 4 বার এফিডেভিট দিয়েছেন, কখনো 2000, কখনো 6000, কখনো 4000, একটা নির্দিষ্ট সংখ্যায় যোগ্যদের তালিকা দেননি। এবং সেখানে কখনো আবার এটাও বলেছেন আমার পক্ষেই 22 লক্ষ যে ওএমআর শিট সেটা তো বাছাই করা সম্ভব নয়। তা 22 লক্ষের পরীক্ষাটা নিয়েছিলেন কি করে? আজকে যাদের পরীক্ষা নেওয়ার কথা তারা পর্যন্ত নেননি। আজকে যে জায়গাতে যাদের নিয়ম যে মিরর ইমেজটা আপলোড করে দিন, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আপলোড করে দিন, মানুষ জানতে পারবে কে কত নম্বর পেয়েছেন, কে যোগ্য আইন পাস করা হয়েছে বিধানসভায়। সরকারের এত সমস্যা কোথায়? বিকাশ ভবনের বাইরে চাকরিহারা শিক্ষকদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করলো পুলিশ, রক্তাক্ত হলেন শিক্ষকরা। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, দেখুন। শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া হয়েছে। যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা, কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট, তারপরে পুলিশের অত্যাচার, এই দুটোই খুব অমানবিক, আর এটা করতে হচ্ছে। আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট, যারা র্যাঙ্ক করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন, ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি। কিন্তু আন্দোলন তো চলবেই, অধিকারের জন্য ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। সরকার এক এক রকম কথা বলছে, কোনো কংক্রিট ডিসিশন নিতে পারছে না। ভাস্করবাবু, সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলেন মানুষজন একেবারে নিশ্চয়তা ভেবে, আর সেইখানে আজকে তারা পথে বসেছেন। সরকার বলছে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট যে আবারও পরীক্ষা দিন। কোন ভরসায় পরীক্ষা দেবেন বলুন তো? পরীক্ষা কারা নেবে? এই এসএসসি তো, যারা এখনো পর্যন্ত ওএমআর এর আছে, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের বাইরে কি আপনি ওখানে আপনি বিকাশ ভবনে অবস্থান করে কি সুপ্রিম কোর্টের অর্ডারটা পরিবর্তন করতে পারবেন? এবং আপনি যদি মনে করেন মিরর ইমেজটা তো আপলোড করার কথা, মিরর ইমেজ আপলোড করার কথা, এসএসসি কে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এসএসসি কে যা চাওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট যেটা চেয়েছে সেটা এসএসসি দিয়েছেন। কিন্তু আমি আপনাকে বললাম না যেটা দিয়েছেন, এবং সেটা ওনারা বলছেন যে কনক্লুসিভ নয়, কিন্তু দেওয়া হয়েছে, এটা আপনি বলতে পারবেন যে দেওয়া হয়নি। সুতরাং না, কনক্লুসিভ নয়। কিন্তু এখানে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের পরে তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরীক্ষা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পরীক্ষা দিচ্ছেন এবং আগামী বছরও পরীক্ষা দেবেন। সুতরাং যারা পরীক্ষা দিতে চাইছেন না তারা বিকাশ ভবনে দাবিটা কি যে আমরা পরীক্ষা দেব না, মুখ্যমন্ত্রীকে পরীক্ষা দিতে হবে, এই ধরনের দাবি নিয়ে বিকাশ ভবন থেকে তারা বাড়ি ফিরে যান। আপনারা শুনুন, এই রাজ্যের অশান্তি করেছে ঠিকানা আর দুর্নীতি করেছে চাকরি। আর যে জায়গাতে আপনারা এটা করছেন, গতকাল একদিন দেখছিলাম যে একজন পুলিশ বলছেন আমাদের কাজ করতে দিন, আমাদের দায়িত্ব পালন করতে দিন। এই তার দায়িত্ব। আপনি সরকারি কর্মচারীদের অবরুদ্ধ করে রাখবেন, তাদেরকে বাড়িতে এই সরকারি কর্মচারীদের কথা বলছেন তারা। অমিত বাবু, সরকারি কর্মচারীদের আপনারা আজকে আপনাদের এক শ্রেণী সরকারি কর্মচারীর উপরে সরকারের পুলিশ তারা এভাবে বেধড়ক লাঠি মারতে পারে, এটা কোন দেশের আইন? অমিত বাবু, আমরা কি সরকারি কর্মচারী নয়? আমরা কি পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে আসেনি? তাহলে একদল সরকারি কর্মচারী যারা পুলিশ, তাদেরকে আরেক দল সরকারি কর্মচারীর লেলি দিয়ে মাথা পাঠিয়ে, একদম মাথা পাঠিয়ে, পুক ফেটিয়ে, তাদের জামা কাপড় ছিঁড়ে। আপনারা পুলিশকে কি পারেননি? দেখুন, আপনারা কি 11টা যে দপ্তর আছে
আপনি শুনুন, দেখে দেখেন, আটকে রাখেন নি? শুনুন, false আপনি আটকে রেখেছেন কিনা আপনারা? পথে বসিয়ে বিকাশ তারা বাবু, আশাবাবু, পথে বসিয়ে বিকাশ বাবু, তারা যারা কর্মচারী আপনি আছে, যদি যারা আমাদের আমাদের যে আটকে রাখতে জীবন পারেন, আপনি জীবিকাকে আটকে রাখতে পারেন। সরকারি অবরুদ্ধ করার চেষ্টা করছেন। আমার দরজা একটাই অবরুদ্ধ কথা করতে বলার, পারেন। আমার দরজা একটাই কথা ভাঙবই। বলার, পুলিশ তুমি মারলে এত, তোমার দিয়ে মারলো কত, যেভাবে রক্ত বলতে হবে ঝরালেন একটা কথা। মানুষের, সেইভাবে আপনাদের কি বেনিফিট দিল, কি বেনিফিট দিল মাননীয় মুখ্যমন্ত্রী, দিদি, পুলিশ একটা- মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ যেভাবে পুলিশ রক্ত ঝরালো শিক্ষকদের, ডিআই অফিস গোটা পৃথিবীর ভাঙচুর, কাছে তারপরে ভারতবর্ষের কিন্তু কাছে এই শিক্ষকদের লজ্জা, বিরুদ্ধে আমার দুখানা রাজ্য এফআইআর পশ্চিমবঙ্গ। হয়েছিল। দেখুন আমি শতরূপ। একটা কথা বলি, ভাস্করদা নিশ্চয়ই এটার উত্তর দেবেন। এই যে এর আগে বলছিলেন না যে যেটা দেওয়া হচ্ছে গ্রুপ ডিদেরকে কোনো সেগ্রিগেট না করে, এটা আইন পাশ করে। এই ধরনের রাজাইরা যুক্তি একমাত্র তৃণমূলের পক্ষেই দেওয়া সম্ভব। ইলেকট্রাল বন্ডটাও পার্লামেন্টে পাশ করেই লাগু হয়েছিল, সুপ্রিম কোর্ট ওটাকে বেআইনি বললো না। ইন্দিরা গান্ধী এমার্জেন্সি লাগু করেছিলেন পার্লামেন্টে পাশ করিয়েই। ওয়াক অফ বিলটাও লাগু হচ্ছে পার্লামেন্টে পাশ করিয়েই। তার বিরুদ্ধে লড়াই হচ্ছে না, তার বিরুদ্ধে আদালতের রায় আসছে না। সুতরাং প্রশ্নটা হচ্ছে, যে সরকারে আছে, তার মেজরিটি আছে পার্লামেন্টে কি বিধানসভায়, সে চাইলে সূর্য পশ্চিম দিকে ওঠে, এই আইনটাও পাশ করে নিতে পারে অপরাজিতা সংখ্যার বিলও তো জোরে, পাশ তারপরে হয়ে সেটা গেছে। ন্যায় হয়ে যায় না। অপরাজিতা বিলও তো আমরা- সরকার পাশ করেছে। আমরা- আলোচনার সময় সেই সকলকে আমরা- ধন্যবাদ।